যাকে দেখলে ঘাম ছুটে যেত পরীক্ষার্থীদের, যার আগমনে ফাঁকা হয়ে যেত পরীক্ষার কেন্দ্র। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া নকলের বিরুদ্ধে তিনি ছিলেন চীনের মহাপ্রাচীর। বলছিলেন চাঁদপুরের সূর্য সন্তান এহসানুল হক মিলনের কথা। বিএনপির শাসনামলে যার হাতে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু কেন তাকে জমের মতো ভয় পেত সবাই? কিভাবে তার হাত ধরে উন্নত হয়েছিল শিক্ষা ব্যবস্থা? এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার হলের বাইরে কিছু মানুষকে তাড়া করছেন একজন তরুণ প্রতিমন্ত্রী। হলের ভেতরে অসাধু পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করছেন নকল। কোন পরীক্ষার কেন্দ্রে এই প্রতিমন্ত্রী আসার খবরে মুহূর্তে শুরু হয় দৌড়াদৌড়ি, ফাঁকা হয়ে যায় কেন্দ্রের চারপাশ। এমন দৃশ্য দেখা গেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব দৃশ্য কমে আসে, যা ওই মানুষটির মহৎ চেষ্টার ফল। মানুষটি হলেন তখনকার বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। গত শতাব্দীর 90-এর দশকে দেশে পাবলিক পরীক্ষা তথা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে নকল প্রবণতা। ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগে থাকত। পরীক্ষা শুরু হলেই তৎপর হয়ে ওঠে কেন্দ্রের বাইরের এই লোকজন। কেউ দেয়াল টপকে ভেতরে ঢুকে, কেউ বাইরে থেকে ছুড়ে পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেয় নকল। আর পরীক্ষার হলে প্রবেশের সময়ও কোমরে বেঁধে মোজায় গুজে নকল নিয়ে যায় অনেক পরীক্ষার্থী। সমাজের ভয়াবহ এই রোগ সরাতে পারছিলেন না কেউই। 1996 সালের সংসদ নির্বাচনে কচুয়া উপজেলা নিয়ে চাঁদপুর 1 আসন থেকে বিএনপি হয়ে নির্বাচিত হয়েছিলেন আনম এহসানুল হক মিলন। বয়সের যুবক মিলন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে ফিরে যোগ দিয়েছেন রাজনীতিতে। সাংগঠনিক দক্ষতায় দ্রুতই নিজেকে চাঁদপুরে প্রতিষ্ঠিত করে ফেলেন তিনি। কিন্তু ক্ষমতায় তখন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করার পুরস্কার দেয় বিএনপি। তাদের সরকার গঠনের পর এহসানুল হক মিলনের স্থান হয় মন্ত্রিসভায়। তাকে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই কাজে নেমে সমাজের ভালো মানুষের সমর্থন যেমন পেয়েছেন, তেমনি বাধা আসে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে। তবে এসব বাধা তোয়াক্কা করেননি এহসানুল হক মিলন। সঙ্গে 2-1 সাংবাদিক নিয়ে ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রে। বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো ব্যবহার করেন হেলিকপ্টার। এ নিয়ে পত্রিকায় লেখালেখি হলে মিলন জানান, হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকেই দেন তিনি। এহসানুল হক মিলনের এই চেষ্টা সফল হয়েছিল। তিনি যতদিন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ততদিন নকল কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। এই কাজের জন্য সমাজের সব অংশ থেকেই প্রশংসা পান তিনি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির হয়ে মাঠে ময়দানে ছিলেন এহসানুল হক মিলন। 2008 সালে নির্বাচনে আবারও চাঁদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পান। তবে সেবার আসনটি ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। তখনও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এহসানুল হক মিলন। নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মন্ত্রী হন মহিউদ্দিন খান আলমগীর। এবার দ্বিগুণ উদ্যমে নির্যাতন নিপীড়ন শুরু করেন এহসানুল হক মিলনের উপর। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি মিলনের বিরুদ্ধে দায়ের করেন শতাধিক মামলা। এর মধ্যে 70 বয়সী নারীকে ধর্ষণ, ব্যাগ চুরির মামলাও দেন মিলনের বিরুদ্ধে। সরকারি দলের এই নিপীড়নের মাঝেও এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এহসানুল হক মিলন। কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেন নিয়মিত। আদালতে মোকাবেলা করেন মামলা মোকদ্দমা। এত কিছুর পরও ধীরে ধীরে বিএনপিতে পিছিয়ে পড়তে থাকেন তিনি। নেতা থেকে সাধারণ কর্মী হয়ে যেতে থাকেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকল উচ্ছেদে মিলনের প্রশংসা করেন সবাই, কিন্তু সংগঠনের কাজে প্রশংসা নেই। 2018 সালে সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। সবারই ধারণা ছিল সাবেক সফল প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ফের চাঁদপুর 1 আসনে দলের মনোনয়ন পাবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মনোনয়ন পান মোশাররফ হোসেন নামে একজন। এরপরও নিষ্ক্রিয় হননি এহসানুল হক মিলন, বরং আরও বেশি সক্রিয় থেকেছেন বিএনপির রাজনীতিতে। তবে তার সেই আগের জায়গাটি পুনরুদ্ধার হয়নি। বিএনপিতে কিভাবে যেন চলে গেছেন পেছনের সারিতে। এরপর থেকে দলের হাইকমান্ডের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হয় মিলনের। 2022 সালের 5 এপ্রিল এই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে দলের কমিটিতে পদোন্নতি দেওয়া হয়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে তাকে করা হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তবে যুগের সাথে বদলে গেছেন নকলের ধরন। এখন আর সরাসরি নকল নয়, পরীক্ষার আগে রাতেই পৌঁছে যাচ্ছে প্রশ্ন। চাকরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে কোমলমতি শিশুদের ক্ষেত্রেও এটি একটি সাধারণ ও অনিবার্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরের এসএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে ব্যাপারটি আবারও সবার নজরে আসে। সেই সাথে মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের মাধ্যমে বিষয়টির বিরুদ্ধে সবার ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। সবাই তখন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের তাগাদা দিয়েছিলেন, কিন্তু একে বড় অপরাধ হিসেবে বিবেচনা করেও শাস্তির বিধান রাখা হয়েছে লঘু। অথচ 1980 সালে এই বিধান ছিল 10 বছরের কারাদণ্ড। যদিও ওই সময়ে এত বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটত না, কিন্তু বর্তমানে এটি মহামারীতে রূপান্তরিত হয়েছে। তবুও এর শাস্তি মাত্র 4 বছরের জেল। এতে অপরাধীরা বরং উৎসাহিত হবে। টিআইবির এক গবেষণায় দেখা গেছে 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় মোট 63 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আবার অন্য একটি বেসরকারি গবেষণায় বলা হয়েছে 2011 থেকে 16 সাল পর্যন্ত মোট 192টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়, বরং দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রশ্নপত্র
সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে ফাঁস হয়, সে থেকে প্রশ্নপত্র ফাঁসের যে সূর্য উদিত হয়েছে তা এখনো অস্ত যায়নি। তবে একটি পূর্ণাঙ্গ কিরণ দেয় 2011 সাল থেকে। এ সময় থেকে এমন কোনো বছর নেই যে প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা ঘটেনি। পিএসসি পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি, এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্ন সবই এদেশে ফাঁস হয়েছে। ফাঁসকারীরা ধরাও পড়েছে, কিন্তু হয়নি কোনো বিচার। তাই পরের বার একই ঘটনার পুনরাবৃত্তি। তাই এই প্রশ্ন ফাঁস চিরতরে রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন এহসানুল হক মিলনের মতো যোদ্ধাদের, যারা কোনো কিছুর তোয়াক্কা করেন না, অন্যায়ের বিরুদ্ধে যাদের সংগ্রাম আমৃত্যু। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের একটানা 16 বছরের শাসন ক্ষমতার পতনের পর পরবর্তী পরিস্থিতিতে আবার আলোচনায় আসেন এহসানুল হক মিলন। সেই সাথে আলোচনায় শোনা যাচ্ছে তাকে ফের এবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার।